ক্যাপ্টেন হাসনাত, লিডার হাসনাত জিতছে। আমরা দেবিদ্বারের মাটি এবং মানুষ আমরা সবাই জিতছি। শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ না, আমরা দেবিদ্বারবাসী, আমরা সবাই বাংলাদেশবাসী, আমরা সবাই জিতছি। এবং হাসনাত আব্দুল্লাহর কাছে আমাদের প্রত্যাশা, ইনশাল্লাহ তিনি সংসদ কাঁপাবে, ইনশাল্লাহ তিনি সংসদে গেলে দেবিদ্বারে ভালো হবে। দেবিদ্বার একটা রয়্যাল উপজেলা, একটা আদর্শ উপজেলা হিসেবে সারা বাংলাদেশের কাছে পরিচিত হবে এবং দেবিদ্বারের সকল মাটি এবং মানুষের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটি রক্ষা করতে পারবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ, এখানে কিছু যুবক ক্রিকেট খেলা মেতে উঠেছে। সেই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এই ক্রিকেট মাঠে দৌড়ে চলে আসেন ক্রিকেট খেলার জন্য। হাসনাত আব্দুল্লাহ ভাই কত ভোটে জিতেছে সেই রেজাল্টটা দেখা দেবো না, নাহলে আর প্রাপ্ত ভোট পেয়েছেন 1,72,000 মিস্টার হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে আমাদের সকলের প্রিয় হাসনাত আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ অবশেষে সংসদে যাচ্ছে। প্রচুর কটাক্ষ করা হয়েছে রাজমিস্ত্রির ছেলে বলে। হাসনাত অলওয়েজ চুপ ছিল, সেই জবাব দিল ভোটে। মানুষ তাকে ভালোবেসে নির্বাচিত করেছে। জবাব এভাবেই দিতে হয়, ক্যাপ্টেনরা এভাবেই জবাব দেয়। হাসনাত যাচ্ছে সংসদে, বাকিরাও রেডি হও। 1,15,472টি ভোটে জয়লাভ করেছে হাসনাত আব্দুল্লাহ। বিপুল সংখ্যক পরিমাণ ভোটে জয়লাভ করেছে হাসনাত আব্দুল্লাহর বিজয় উল্লাস আমরা দেখব। হাসনাতের জয়ধ্বনিতে কিভাবে দেবিদ্বারের মানুষ আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়েছে সেটি আমরা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। হাসনাত আব্দুল্লাহ ভাই কত ভোটে জিতেছে সেই রেজাল্টটা দেখা দেবো না, নাহলে তো খেলেন বানায় করতেছে। চলেন দেখি। ওই দেখেন, ওখানে দেখতে পাচ্ছেন এই যে এই চাচা মিয়া। আর এই চাচা মিয়া কেমনি প্রতিদিন হয় হাসনাত আব্দুল্লাহ ভাই। হাসনাত আব্দুল্লাহ দেখতে একেবারে রেসলিং এ সেই রেসলারদের মতো মনে হয়, বুঝছেন, সেই পালোয়ানদের মতো মনে হয়। আর এর সাথে খাড়িয়েছে এই চাচা মিয়া। আচ্ছা, যাই হোক, দেখি ওই যে কুমিল্লা 4 আসন দেখতে পাচ্ছেন, জাতীয় সংসদ নির্বাচন 2026 রেকর্ড ভোট পেয়ে জয়ী হাসনাত আব্দুল্লাহ। ভোট কেন্দ্র 116টি, প্রাপ্ত কেন্দ্র 116টি, অর্থাৎ 116টি কেন্দ্রের ভিতরে 116টি ভোট গণনা শেষ। আর প্রাপ্ত ভোট পেয়েছেন 1,72,000 মিস্টার হাসনাত আব্দুল্লাহ। আর এই আঙ্কেল পাইছেন হলো 26,000 ভোট। তার মানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের ধারে কাছে নাই। কনগ্রাচুলেশন মিস্টার হাসনাত আব্দুল্লাহ। একের পর এক জয়ের সংবাদ আসতেছে, তাও আবার জামায়াতের এবং এনসিপি। তারা তো আপনারা তো জানেন, জামায়াতের সাথে এনসিপি এখন মার্জ হওয়া অ্যানেক্স হয়ে গেছে। তারা দুইজন এক দলীয়ভাবে ইলেকশন করছেন। তো সেখানে ঢাকা 8 আসনে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রায় জিতেই গেছে, বুঝছেন। এখন যদি ভোট র্যাঙ্কিং না হয় আর ঠিকঠাক মতো বাকি ভোটগুলো হয়, কেউ যদি কাহিনী না করে, গিরিঙ্গি না পাকায়, তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ওখানে আটকানো যাবে না। সে ওই ঢাকা 8 আসন থেকে পাস করে আসবে। এখন আর মজার ব্যাপার হলো, কিছুক্ষণ আগে খবর পেলাম কুমিল্লা যে 4 আসনটা রয়েছে, যেখান থেকে কিনা আমাদের হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের আরেক বাঘ হাসনাত আব্দুল্লাহ, তো সে ওই আসন থেকে মানে বিপুল হারে জয়যুক্ত হয়েছে, বুঝছেন। বিপুলভাবে ভোটে জয়যুক্ত হয়েছে। সে কুমিল্লা 4 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়া। তো কনগ্রাচুলেশন হাসনাত আব্দুল্লাহ ভাইয়াকে। আসেন, আপনারা পার্লামেন্টে আসেন, বুঝছেন। অতীতে যা কিছু হয়েছে তো হয়েছেই, ভবিষ্যতে আপনারা একটা সুন্দর বাংলাদেশ করেন, এটি আপনাদের কাছে এক্সপেক্ট করি। কিন্তু একটা মজার ব্যাপার হলো, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাথে এক মুন্সি আঙ্কেলের মনে কোনো এক গন্ডগোল ছিল। আমি জানি না আসলে মুন্সি আঙ্কেলের কি গন্ডগোল ছিল। ওই শেষ পর্যন্ত দেখলাম তার বলে বাদ হয়ে গেছে।
তার প্রার্থীতেই বাদ হয়ে গেছে, ইলেকশন কমিশন তার প্রার্থীতা বাদ করে দিয়েছে। সে ছিল ধানের শীষের, এবং পরবর্তীতে ধানের শীষ থেকে সেখানে আর কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না আপনাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের। তারপর আরেকটা কাহিনী হলো যে এই আসনে সে হাসনাত আব্দুল্লাহ ভাই জয়ী হবার পরে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল তার দেখে তো আবার ভাই নিচের পিচ্ছি আমার পিচ্ছি আসমান উঠে গেছে, সিরিয়াস ভাই, বুঝছেন? আমার পিচ্ছি শুধু কেঁপে উঠছে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের প্রতিদ্বন্দ্বীরা দেখা। তো সেই ভদ্রলোক এসে বলতেছে, এক আঙ্কেল টাইপের আর কি, তো সেই আঙ্কেল এসে বলতেছে যে আমি নির্বাচন মানি না, আমি নির্বাচন বয়কট করলাম, এই নির্বাচনে র্যাগিং হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, হয়েছে, তেন হয়েছে। আমি তো দেখা ভাই তাজ্জব হয়ে গেলাম, ভাই কারা কারা নির্বাচনে আইছে, কারা কারা এই পার্লামেন্টে যাওয়ার জন্য তাদের নমিনেশন পেপার জমা দিয়েছে, চেহারা দেখে আমি অবাক হয়ে গেছি, চেহারা দেখে আমি অবাক হয়ে গেছি। ওই লোক মানে কতদিন দাঁতটাও ঠিক মতো ব্রাশ করে না, বুঝছেন? চেহারা সুরত দেখে যে অবস্থা আমার কাছে লাগলো, এরা কিনা যায় তো সংসদ ভবনে। আরে ভাই প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য তো একটা আছে, একটা পার্সোনালিটি দরকার, মিনিমাম একটা পার্সোনালিটি তো দরকার, স্ট্যাটাস দরকার। এরা কারা হারাইছে ইলেকশনে? তো সেই চাচা মিয়ারে দেখলাম হাউ হাউ করে কান্নাকাটি করতেছে, আমি মানি না হাসনাত আব্দুল্লাহ দিচ্ছে, সে র্যাগিং করছে, ভোট কেন্দ্র দখল করছে, ভুয়া সিল সাপোর্ট মারছে। আরে ভাই চাচা মিয়া রাখেন আপনারা, আপনার এই চেহারা স্রোতের যে অবস্থা, আপনি তো অন্য কোনো কাজে থাকা দরকার ছিল, আপনি পার্লামেন্টে যাইবেন, কি এক অবস্থা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালো করে, আমি মানুষের বদনাম করি না। তো সে হেরে গেছে, তো চাচার জন্য দুঃখ প্রকাশ, এছাড়া তো করার কিছু না, হেরে তো গেছে নি। চাচা আপনি এক কাজ করেন, করেন না, মনে বেশি কষ্ট পেন না, নেক্সট টাইম আপনি প্রতিদিন ওই কি জানি একটা টুথব্রাশ আছে এখানে, পেপসোডেন্ট নাকি বাংলাদেশে, না কোলগেট আছে, বাংলাদেশে কোলগেট আছে। চাচা মিয়ার প্রতি আমার অ্যাডভাইস রইলো, আপনি ওই প্রতিদিন সকাল বিকাল কোলগেট দিয়ে আগে ঠিকঠাক মতো দাঁত ব্রাশ করবেন, বুঝছেন? 5 বছর আবার ইলেকশন আসতেছে না, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তো আপনাকে আবারও লড়তে হবে, রেডি তো হইতে হইব, তাই না? আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে স্বাস্থ্য ঠিক করেন। তো এইগুলো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের যে 4 নম্বর কুমিল্লা 4 যে আসন ছিল সেখানকার কাহিনী। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে হয়, কনগ্রাচুলেশন তো অবশ্যই মিস্টার হাসনাত আব্দুল্লাহ ভাইকে। একটা কথা মনে রাখবেন, আপনারা এই পার্লামেন্টে যাওয়ার আগে যা কিছু বলতেন, যা কিছু করতেন, পার্লামেন্টে যাওয়ার পর অনেক কিছু কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে, বুঝছেন? অনেক কিছু আপনাদের চেঞ্জ করতে হবে, আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, এবং রেসপেক্টফুল হতে হবে অন্যদের প্রতি, বুঝছেন? এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো বাংলাদেশের মানুষগুলো অসহায় এবং কাঙ্গাল। আওয়ামী লীগের লাথি খেয়ে বিএনপির কাছে যায়, বিএনপির লাথি খেয়ে এখন জামায়াতের কাছে আসছে, জামায়াতের লাথি খেয়ে 2 দিন পর এনসিপির কাছে যাবে, এনসিপির লাথি খেয়ে কার কাছে যাবে কেউ জানে না। কিন্তু আমরা চাই না যে এই সার্কেলটা ঘুরতে থাকুক। আওয়ামী লীগ বিএনপি যা কিছু করতে দেন, আল্লাহ ওদের বিচার করবে। আপনারা আসছেন, আপনারা তরুণ, আপনারা শপথ নিয়ে, কোরআন শরীফের উপর শপথ নিয়ে, সংবিধানের উপর শপথ নিয়ে আপনারা পার্লামেন্টে যাচ্ছেন। চেষ্টা করেন ভাই, আপনারা যে যারা এই পার্লামেন্টে যাচ্ছেন তারা সবাই যতদূর আমি জানি কম বেশি নিম্ন মধ্যবিত্ত ঘরের পোলাপান। তো আপনারা ভাই এই এত টাকা দেখে, আপনারা তো জানেন সেখানে টাকার খনি, পার্লামেন্ট মানি টাকার খনি, বুঝছেন? পার্লামেন্ট মানি টাকার খনি। আপনারা ভাই লোভের কাছে হার মেনেন না, টাকার চাইতে মানুষের দোয়ার অনেক বড়, আল্লাহ আপনাদেরকে অনেক দেবে, কিন্তু মানুষের দোয়া নিয়ে নেই। গরিব ভুকা কাঙ্গাল মানুষগুলোর জন্য কিছু একটা করেন, বুঝছেন? কিছু একটা করেন। এই দুর্নীতি, বদমাশি, চুরি, ডাকাতি এগুলোর ভিতরে আপনি ইনভলভ হবেন না। দেশটাকে একটা সুন্দর জায়গা নেন, আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক করেন, দেখেন বাংলাদেশটাকে একটু চেঞ্জ করা যায় কিনা। এটাই সুযোগ বাংলাদেশে চেঞ্জ করা। আর যদি এরপরও না হয় তাহলে আসলে আমাদের আসলে কিসমতই খারাপ। এছাড়া আর আমার আর কিছু বলার নেই ভাই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ, এখানে কিছু যুবক ক্রিকেট খেলা মেতে উঠেছে। সেই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এই ক্রিকেট মাঠে দৌড়ে চলে আসেন ক্রিকেট খেলার জন্য। অলরেডি এখানে অনেক কিশোরের সমাগম হয়েছে এবং প্রত্যেকে শাপলার স্লোগান দিচ্ছে, জয় দিনে। আপনারা শুনলেন, আস্তাদ বললো যে যা হবার হয়ে গেছে, আর এটা নিয়ে কোনো টেনশন নেই। উনি এখন চিল মুডে আছে, খেলা নিয়ে ব্যস্ত। দর্শক, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে 150-র বেশি আসনে বিজয়ী হয়ে বিএনপি নিশ্চিতভাবে সরকার গঠনের পথে অগ্রসর হয়েছে। সর্বশেষ খবর হচ্ছে বিএনপি জোট 164 আসনে তারা বিজয়ী হয়েছে। অন্যদিকে জামাত জোট পেয়েছে 60, আর অন্যান্য অর্থাৎ স্বতন্ত্র সহ অন্যান্য হচ্ছে 5টি আসন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1.5 শতাধিক আসনে বিজয়ী হয়ে নিশ্চিতভাবে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে বা সরকার গঠনের পথে অগ্রসর হয়ে গেছে।
বাংলাদেশের ঘড়িতে ঠিক আমি যখন কথা বলছি আপনাদের সাথে 1:46 তার আগেই আরো আধা ঘন্টা আগেই এটি নিশ্চিত হয়ে গেছে এবং সমস্ত টেলিভিশনে এখন এটি ফলো করে প্রচার করা হচ্ছে। অর্থাৎ জনগণ রায় দিয়েছে, ভোটাররা অধিকাংশ ভোটার, বাংলাদেশের অধিকাংশ ভোটার বিএনপির পক্ষেই রায় দিয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে চলেছে এবং শেষ পর্যন্ত আসন সংখ্যা এখন পর্যন্ত 164 দেখাচ্ছে, আরো আসন সংখ্যা বাড়বে নিঃসন্দেহে। শেষ মুহূর্তে যেই ভাবে অগ্রসর হচ্ছে বিএনপির ভোট, আসন সংখ্যা যেভাবে থলেতে জমা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে 200 আসন হয়তো ক্রস করতে পারে। এর জন্য হয়তো আরো অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে, অর্থাৎ সকাল পর্যন্ত হয়তো নাও যেতে হতে পারে। তার আগেই কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পেয়ে যাবেন। এটা আমি মনে করি এটা বিএনপির জয় না, এটা বাংলাদেশের মানুষের জয়। আর এই জয়ের মধ্য দিয়ে প্রমাণ হলো গত প্রায় 20 দিন ধরে নির্বাচনী প্রচারে বিএনপি যে সমস্ত কমিটমেন্ট করেছে, গঠনমূলক রাজনীতি করেছে, কোনো অপপ্রচার করেনি, কাউকে গিবত দেয়নি, তার বিরুদ্ধে নানা রকম আক্রমণাত্মক ভাষা ছিল, অপমানজনক আচরণ ছিল, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা ছিল, কোনো কিছুকে পরোয়া না করে তারেক রহমান এবং বিএনপি নেতৃবৃন্দ তার পথে চলেছে। তারা আগামী বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চায়, কোন পথে পরিচালিত করতে চায়, সেই কথাগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং মানুষ তাতে আস্থা রেখেছে। মানুষ কোনো অপপ্রচারে বিশ্বাস করেনি। কোনো যেই ভাবে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করা হয়েছে, তারও বিএনপি কোনো জবাব না দিয়ে বিএনপি তার পথে অবিচল থেকে জনগণের প্রতি আস্থা রেখে বিএনপি কাজ করে গেছে, কথা বলেছে এবং বিদেশি সমস্ত গণমাধ্যমের ফোকাস ছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিএনপি বিপুলভাবে বিজয়ী হতে চলেছে। বিভিন্ন পরিসংখ্যানও সেটি বলেছে। আজকে তার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে। দর্শক, নিশ্চয়ই একটা টানটান উত্তেজনা, বাংলাদেশের বহু মানুষ জেগে আছে, সারা বিশ্বের মানুষের চোখ এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের এই বিজয় এত বিএনপিকে চতুর্মুখী আক্রমণ, সমালোচনা এবং তার বিরুদ্ধে যে পরিমাণ মানে আক্রমণাত্মক একটি অবস্থান ছিল, নানা দল জোটবদ্ধ হয়ে তার এককভাবে বিএনপি সেটি সামলিয়েছে এবং এই দলের মূল কাণ্ডারি তারেক রহমান নিজে একা সেইগুলো ফেস করে। এবং আপনি খেয়াল করেন যে মাত্র অল্প দিন আগে 30শে ডিসেম্বর তার মা বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন। সেই শোককে তিনি ধারণ করে, সেই শোককে তিনি শক্তিতে পরিণত করে, মায়ের কথা দিয়ে কোনো আবেগপ্রবণ কথা না বলে তিনি কি করবেন, বাংলাদেশের মানুষের জন্য কি করতে চান, সেই কথাগুলো বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং মানুষ সাড়া দিয়েছে। মানুষ বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, মানুষের জীবন পাল্টে যাবে, সেই আস্থা বিশ্বাস রেখেছে এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বিএনপি জোট 164 আসন পেয়েছে। 150 শতাধিক আসনে নিশ্চিত বিজয়ী হয়ে সরকার গঠনের পথে এখন হাঁটছে বিএনপি। দর্শক, আমাদের ক্যাপ্টেন হাসনাত, লিডার হাসনাত জিতছে। আমরা দেবিদ্বারের মাটি এবং মানুষ আমরা সবাই জিতছি। শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ না, আমরা দেবিদ্বারবাসী, আমরা সবাই বাংলাদেশবাসী, আমরা সবাই জিতছি। এবং হাসনাত আব্দুল্লাহর কাছে আমাদের প্রত্যাশা, ইনশাল্লাহ তিনি সংসদ কাঁপাবে, ইনশাল্লাহ তিনি সংসদে গেলে দেবিদ্বারে ভালো হবে। দেবিদ্বার একটা রয়্যাল উপজেলা, একটা আদর্শ উপজেলা হিসেবে সারা বাংলাদেশের কাছে পরিচিত হবে এবং দেবিদ্বারের সকল মাটি এবং মানুষের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটি রক্ষা করতে পারবে ইনশাল্লাহ। জাস্টিস ফর মনে করছেন কি আপনার ডিউটি শেষ? গত 17 বছর নির্যাতনের পর আজকে জাতীয় নির্বাচন হলো 2026-এর 12ই ফেব্রুয়ারি। আছে আমাদের সেই বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আজকে হয়ে গেল। পাস ফেল এবং জয় পরাজয় এগুলি থাকবেই, আমরা সেগুলো নিয়ে মাথা, আমি যেহেতু কোনো দল করি না, কোনো রাজনৈতিক আদর্শ লালন করি না,
আমি মনে করি যে বাংলাদেশের আদর্শ যারা ধারণ করবে তাদের পক্ষে কথা বলবো, এবং যারা বাংলাদেশের বিপক্ষে কথা বলবে বা বিপক্ষে অবস্থান করবে, সে যে কোনো পর্যায়ের মানুষই হোক বা দল হোক, রাজনীতি হোক, তার বিরুদ্ধে আমি কথা বলবোই। এটি হলো আমার স্পষ্ট অবস্থান। আমার সার্বভৌমত্বের প্রশ্নে আমি কোনোভাবে কাউকে ছাড় দিব না, সেটি যত বড় পাওয়ারই হোক, যত বড় শক্তি হোক। এখন প্রশ্ন হলো, আপনার দায়িত্ব কি শেষ? আজকে নির্বাচনে তিনি ভোট দিয়েছেন, খুব আনন্দের সাথে, চমৎকার ভোট হয়েছে। ভোটের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ, সালাম। আমাদের সেনাবাহিনী গর্বের জায়গাতে ছিল, সে 24-এ গর্বের জায়গাতে ছিল। 24 আন্দোলনের সময় স্পষ্টভাবে তারা জনগণের পক্ষে নিয়েছিল, এখনো তারা জনগণের পক্ষ হয়ে যে চমৎকার একটি নির্বাচন উপহার দিয়েছে, সেজন্য সেনাবাহিনীকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি নির্বাচন কমিশন তো অবশ্যই, নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু স্পষ্টভাবেই বলেছেন একটি চমৎকার নির্বাচন উপহার তিনি দিয়েছেন, এবং সরকারকে অ্যাজ ওয়েল ধন্যবাদ জানাই। একা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফাইট করেছেন যে এই দেশের একটি ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দেবেন, তার একার স্ট্যান্ড এটি সম্ভব হয়েছে। আমার মনে হয় না যে তার আশপাশে যারা ছিল তারা খুব বেশি তার মতো করে চেয়েছে, তা নয়। তবে তিনি চেয়েছিলেন বলে ভালো একটা নির্বাচন হয়। যাক, নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের আপত্তি নেই। সারা দিন যেভাবে নির্বাচন হয়েছে, এই ধরনের নির্বাচনে আসলে স্বাভাবিকভাবে কিছু মানুষের হতাহতের ঘটনা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে নির্বাচনে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বিশেষ করে নিহত হয়নি, আহত হয়েছে, বিভিন্ন জায়গাতে মারামারি হয়েছে, সেটি আমি স্বাভাবিকভাবে দেখতে চাই না। সামনের সময় হয়তো এগুলিও হবে না, যদি গণতান্ত্রিক এই অবস্থা চলমান থাকে। আমি যেটি বলতে চাচ্ছি, মূলত এই ভিডিওটি করেছি প্রিয় বন্ধুরা, আপনাদের দায়িত্ব পালন শেষ হয়নি, নতুন দায়িত্ব আপনাদের কাছে এসছে। এখন থেকে আমি ব্যক্তিগতভাবে সাইফুর সাগর নতুন করে যারা নতুন দায়িত্ব নেবে তাদের বিরুদ্ধে কথা বলবো। তাদেরকে এই যে আজকে জনগণ দায়িত্ব দিয়েছে, এটা কিন্তু আপনি সরকারি চাকরি পান নাই। জনগণ আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য, আপনাদেরকে যারা জনপ্রতিনিধি হবেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আমার অঞ্চলের ব্যাপার, আমাদের এই অঞ্চলের নির্দিষ্ট এই সীমানার দায়িত্ব নিয়ে তুমি সংসদে কথা বলবে, আইন তৈরি করবে। যদিও আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে আইন তৈরি করার সংসদ সদস্য জানেও না তাদের কি দায়িত্ব। তারা দেখা যাচ্ছে যে এই এলাকার একটা মহারাজা হয়ে যায়, এলাকাতে যা ইচ্ছা তাই করে, চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে সকল ধরনের উন্নয়ন সব কিছুর দায়িত্ব নিয়ে বসে থাকে, এবং তারা এই অঞ্চলের মালিক বনে যায়। আনফর্চুনেটলি এটি তাদের দায়িত্ব থাকবার কথা ছিল না, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নিয়ম দুর্ভাগ্যজনক হয়ে এসছে, আমরা মেনে নিয়েছি। এখন প্রশ্ন হলো যে 24-এর আগ পর্যন্ত যে সিস্টেমে চালু ছিল, সেই সিস্টেম কি এখনো চালু থাকবে? আমরা কি তাহলে একইভাবে তাদেরকে মালিকানা দিয়ে তারা যেভাবে ইচ্ছা এভাবে দেশকে চালাবে বা তাদের নিজেদের অঞ্চল চালাবে, আর আমরা তাকে দেখবো? অবশ্যই না। এখানেই মূল বিষয়টা বলতে যাচ্ছি। আপনারা যারা এই 24-কে আনতে জীবনের বাজি রেখে পরিশ্রম করেছেন, যুদ্ধ করেছেন, তারা কিন্তু সজাগ থাকতে হবে। ভুলিয়ে দিতে হবে যে তুমি যে এলাকা থেকে এমপি হয়েছ, এটি তোমার বাপ দাদার সম্পদ নয়, এটি জনগণের সম্পদ। যে কোনো মুহূর্তে তোমার হাত থেকে আমরা কেড়ে নেওয়ার জন্য সেই শক্তি আমাদের আছে। জনগণ, ভোটাররা মনে রাখবেন, এতদিন আপনাদের পেছনে যারা দৌড়েছে, যেসব প্রতিনিধিরা দৌড়েছে আপনার ভোটের জন্য, এখন কিন্তু তাদেরকে আপনি পাবেন না। কিন্তু একটা জিনিস জানান দিয়ে দিলেন যে তুমি আজকে এমপি হয়েছে, তোমাকে পাচ্ছি না, আবার কদিন পর একই সময় কিন্তু আসবে সেই প্রশ্নে, বা এই তোমার কৃতকর্মের জন্য তোমাকে তখন আচ্ছা মতো জবাব দিতে হবে, এবং তোমার এই কৃতকর্মগুলির জন্য যে কোনো মুহূর্তে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হতে পারে। এবং জনগণ যদি সচেতন থাকে, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে যে কোনো মুহূর্তে তার হাত থেকে তার ক্ষমতাও নিয়ে নেওয়ার মতো সেই অবস্থা হতে পারে বাংলাদেশে। কারণ এখন যেভাবে নির্বাচন হয়েছে, একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে, জনগণের শক্তি অনেক বেড়ে গেছে। জনগণ যে সকল শক্তির উৎস, সেটি প্রমাণিত হয়েছে আজকে নির্বাচনে। আমরা আল্লাহকে পাশে রেখে বলতে চাই, সামনের সময়ে কোনোভাবে স্বেচ্ছাচারিতা এবং বিশেষ করে ফ্যাসিস্টের জন্ম হবে, এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ এখন থেকে মোটামুটি ঐক্যবদ্ধ যে এই দেশে কোনোভাবেই 24-এর পূর্বের অবস্থায় ফিরে যাবে না। এর জন্য প্রয়োজনে যে কোনো মুহূর্তে আবার ঐক্যবদ্ধ হয়ে আবারও আন্দোলন করতে বদ্ধপরিকর থাকবে। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, মিডিয়া, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবত মিডিয়া এখনো পর্যন্ত ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি। মিডিয়ার যে চ্যানেলগুলির কথা বলছি, আপনারা দেখেছেন সেই চ্যানেলগুলির মালিকরা ঠিক একই মালিক রয়ে গেছে, যারা গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতিকে পদদলিত করে হত্যা করেছে, তাদের হাতেই মিডিয়া রয়ে গেছে। তাদের খবরে আমরা বিভ্রান্ত, টেলিভিশনে দেখছি একরকম খবর, সোশ্যাল মিডিয়াতে দেখছি একরকম খবর। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা বেরোতে চাই। আমরা চাই না আর মিডিয়া মাফিয়াদের হাতে মিডিয়া থাকুক। ফেস দ্য পিপল। আপনারা জানেন যে যখন এই মিডিয়াগুলি কেউই গণতন্ত্রের পক্ষে কথা বলতো না, আমি ব্যক্তিগতভাবে আমি নিজের বড়াই করে বলতে চাই না, কথা বলেছি আপনাদের পক্ষ হয়ে, আপনাদের জন্য একটা বিকল্প দ্বার উন্মুক্ত করেছি। ফেস দ্য পিপলকে আপনার মন থেকে ভালোবেসেছেন। আমি হয়তো সকালে আপনার বিরুদ্ধে বলেছি, বিকালে আপনার পক্ষে বলেছি, কারণ আমি সকালে আপনি যদি
অন্যায় করে থাকেন, আপনার বিরুদ্ধে বলেছি, বিকেলে আপনার ভালো কিছু হয়েছে তখন আপনি আপনার পক্ষে বলেছি, বা আপনার বিরোধী প্রতিপক্ষের বিপক্ষে বলেছি, কোনো না কোনোভাবেই আপনাদের পাশে থাকবার চেষ্টা করেছি। আমি কোনো দলের লেজুর ভিত্তি করিনি, কোনো সংস্থার লেজুর ভিত্তি করিনি। এগুলি আমি মানে সেনা টানা করে বলতে পারি আমার সেই সব সাহস আছে। কিন্তু ফেস দ্য পিপলের দায়িত্ব এখন নতুন করে, নতুন চ্যালেঞ্জ, এর মধ্যে আপনাদের পাশে থাকতে হবে। আপনাদের শক্তি ছাড়া আমাদের কোনো শক্তি নেই। আমাদের আর্থিক তেমন কোনো, আমি নিজের অর্থায়নে এবং অন্যান্য কিছু সহযোগিতা আমি চালাচ্ছি, সামনে আরো বড় করে চালাতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা বিভ্রান্ত হবেন না, অন্ততপক্ষে একটা মিডিয়া রাখুন যে মিডিয়াটি সকলের বাইরে গিয়ে সকলের শুধুমাত্র সমালোচনা করবে, যে খারাপ কর্মগুলি সেগুলি তুলে ধরবে। আপনারা কেউই আমাকে শুধু আপনার করে চাবেন না, প্লিজ। আমি শুধুমাত্র আপনার নই, আমি সবার, আমি বাংলাদেশের। কিন্তু আমি চাই আপনি যেভাবে ভালো থাকবেন সেই কাজগুলিকে সামনে আনতে এবং সেভাবেই মিডিয়াকে চালাতে। সেই জন্য আপনার প্রধান দায়িত্ব হলো আপনি আমাকে, আমার পাশে দাঁড়াবেন। আমাকে সমর্থন দেওয়ার দরকার নেই, আমার পাশে দাঁড়াবেন অন্তত পক্ষে, যেন আমি যে কোনো সময় বড় ধরনের অসঙ্গতি বলুন এবং বড় ধরনের সংকটের সময় আপনার পাশে, দেশের পাশে দাঁড়াতে পারি। সুতরাং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে আজকে থেকে। নতুন যারা দায়িত্ব নিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবার জন্য বদ্ধপরিকর আমরা ফেস দ্য পিপল। সামনের সময় একসাথে কাজ করতে চাই সবার সাথে। সবাইকে অনেক ধন্যবাদ। নির্বাচন হয়ে গেছে, যারা নির্বাচনকে এই পর্যায়ে এনে দারুণভাবে উপহার দিয়েছে সব পক্ষকেই আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের ফেস দ্য পিপল থেকে সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। হাসনাত আবদুল্লাহর এই জয়ের সংবাদটি শুনে আপনাদের মনে কি বিরাজ করছে, কি বলতে চান আসলে আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আমি একটা কথাই বলেছিলাম এর আগের একটি ভিডিওতে, যে আমাকে যদি 300 আসনের মধ্যে কোনো ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিতে বলা হয়, তাহলে আমি সবার আগে বেছে নেব সংসদ সদস্য হিসাবে হাসনাত আবদুল্লাহকে। কারণ হাসনাত আবদুল্লাহর মতো ক্যাপ্টেনই আমাদের দেশের প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহর এই বিজয়ে আপনি কতটুকু খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হাসনাতের এই বিজয় শুধু তার একার নয়, এই বিজয় পুরো বাংলাদেশের মানুষের। দেশের মানুষ আজকে দেখিয়ে দিয়েছে আর অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়ে চুপ করে বসে থাকবে না তারা হাতে হাত রেখে। যোগ্য প্রার্থীকেই দেবিদ্বারবাসী বেছে নিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে। ধন্যবাদ জানাই এজন্য দেবিদ্বারবাসীকে। চোখের শান্তি রীতিমতো হাসনাত আবদুল্লাহর এই আনন্দ উল্লাস দেখে কলিজাটা শীতল হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আরেকটা সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি। বিপুল সংখ্যক আসনে কিন্তু অনেক ভোটে এগিয়ে রয়েছে জয়ের পথে জামায়াত ইসলামী। বিশাল জয় আসতে পারে জামায়াত ইসলামের এবং সরকারও গঠন করতে পারে জামায়াত ইসলামী বাংলাদেশ। দেখা যাক শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফল হিসাবে কি আসে। তবে হাসনাত আবদুল্লাহর এই বিজয়ে কি বলবো, আমার মতো খুশি হয়তো আর কেউ নাই।